যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে জুলাই আন্দোলনে আহতরা, ফ্যাসিবাদের দোসর আমলারা আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বললেন শিক্ষা উপদেষ্টা। বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা আন্দোলনে অনড় শিক্ষার্থীদের। সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট আরও বাড়বে বলেছেন তারেক রহমান। প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ফখরুল, খসরু, লন্ডন থেকে যাবেন জয়মা। আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ, তুরাগতীরে লাখো মুসল্লির ঢল। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং উন্নত চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করছেন। আজ দিনভর শ্যামলীর রাস্তা ব্যারিকেড করে তারা অবস্থান নেন। সন্ধ্যায় নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় যাবার প্রস্তুতি নেয়। শাহবাগ হয়ে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার পরে রাতে সেখান থেকে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, আমলাদের ভেতর এখনও ফ্যাসিবাদের দোসররা রয়েই গেছেন, তারাই আহতদের চিকিৎসায় বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যমুনার সামনে এখন ব্রিফিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনার কাছে মনে হয় কোন দফাটার জন্য আমরা কথা বলি না? কোন দফার জন্য কথা বলেন নাই? আমি এই কথা বলবো না। আমি রাষ্ট্রযন্ত্র ভাই ৭ দফার কোন দফা হয় না এটা বলছেন? ৭ দফার কোন দফা হয় না বললাম না, কথা বলেন না ভাই। ৭ দফা দাবি না, মানে কোন দফা নিয়ে আপনারা বলেন নাই কথাটা বলছেন? এই ৭ দফা দাবির ভিত্তিতে কোন এক দফা দাবি বাস্তবায়ন হয়েছে এই ৫ মাসে আপনারা সেটা বলেন। এটাই বলেন ভাই। ৫ই আগস্ট সরকার গেল, সরকার যাওয়ার পরে গত ২৮ দেখলাম এটা রিপোর্ট আসছে, এই ৫৩৬টা আন্দোলন হয়েছে। ভাই অনেক কষ্ট, ভাই অনেক কষ্ট অবশ্যই, এবং সবাই আদায় করছে। আমরা আন্দোলন করে কারো চোখ গেছে, নাক গেছে, মুখ গেছে, মনে করেন না ভাই, বিষয়টা এটা না বলা হয়েছে। ওই যে ভাই এখানে বুঝছেন বিষয়টা, এই যে ভাইয়ের নাম কি? মামুন ভাই, ওই রিপোর্টটা কি এটা ছিল যে ১৩৬টা আন্দোলন সফল হয়েছে এটা, নাকি এটা ছিল ঢাকা শহরে? দেখেন, একটা সরকার ১৫০ দিন ক্ষমতায় আইছে। কোনগুলা এত পড়াশোনা আরেকটা প্রশ্ন, ২ দিন ধরে যে আমরা রাস্তায় আন্দোলন করতেছি, আন্দোলন করার পরে লাস্ট এখানে আসছি বাংলা। আচ্ছা, আসার পরে আপনাদের লোক অনেক যোগাযোগ করা হয়েছে, যে আপনারা আমাদের সাথে আসেন, একটু দেখা করেন, কথা এই জাহাজামেলে যাওয়া হতে হবে না, ডাক্তারদের করবেন, মারামারি করতে আসেন। আপনারা কেউ গেলেন না। এখন যখন আমরা ভিতরে ঢুকে গেলাম, আমরা ঢুকার আগে দেখি আপনি হাজির। ভাই, তাহলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি যদি আমাকে বলেন আমি ছিলাম না পুরা সময়টা। গতকাল ৪টার দিকে আমি ওখানে গেছি। আমি শেষ করি আপনারা ওখানে গিয়ে একটা গাড়ি না কি যেন একটা এক্স আর্মি পার্সনকে আপনারা কি করছেন ভাই রাতে? হ্যাঁ, রাতের ৩টা ৩৬-এর দিকে, রাতের ৩টা ৩৬-এর দিকে, রাতের ৩টা ৩৬-এ আপনারা তখন এই যে এনবিআর বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি মাহিন এবং ফারদিন কই? ফারদিন মনে ওই পাশে আছে। আমি মাহিন ফারদিন আমরা ৩জন গেছিলাম। গিয়ে পরে হিমুল ভাইকে ফোন দিলাম, এমদাদকে ফোন দিলাম, দুজনের সাথে কথা হয়েছে।
বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলন করতেই থাকবে। তো ভাই সরকারের এখানে তো সরকারের একটা বিষয় আছে। এখানে দেখলাম দেখেন কালকে আমাকে বললো যে ওই দিন একটা আন্দোলন করলে এক লোক, উনি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে মিটিং টিটিং করলো, ওনাকে 50 লাখ টাকা দিতে হবে। এই বিষয় আমাদের আহতরা তারা নাকি তার কাছে টাকা চায়। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথা শুনছিলেন। আগামী সপ্তাহে গঠন হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর আওতায় আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আর নিহতের পরিবার পাবে ভাতা। সচিবালয়ে এক বৈঠক শেষে তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর বিষয়ক নীতিমালার খসড়াও চূড়ান্ত হয়েছে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকদের সঠিক চিকিৎসা নিশ্চিত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। এরই মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে বেশ কয়েকবার রাজপথেও অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এমন পরিস্থিতিতে রবিবার সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন ও নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করেন সরকারের 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আহতদের পুনর্বাসন ও নিহতদের ভাতার বিষয়টি নিশ্চিত করবে অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে এই অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা আদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এ সময় উপদেষ্টারা বলেন, অধিদপ্তরের অধীনে নীতিমালার খসড়া চূড়ান্ত। বলেন, এই নীতিমালার আলোকেই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলুন। জুলাই অভ্যুত্থানে যেসব যারা ত্যাগ করেছেন সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি। ইতিমধ্যেই তাদের গেজেট হয়ে গেছে এবং সেখানে আহতদেরও গেজেট হয়ে যাবে এবং গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন। এটা এই সরকার থাকুক কিংবা এর পরবর্তী সরকার যাক, এটা ধারাবাহিকভাবে হতে হবে। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে তাদের মধ্যে, সেটা আশা করছি কেটে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। বৈঠকে জানানো হয়, এরই মধ্যে বিশেষ তহবিল হিসেবে 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ বরাদ্দ পেয়েছি যাদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় তারা। সোমবার বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, মহাখালী রেলগেট, আমতলী, গুলশান লিংক রোডে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন। এই সময় তিতুমির কলেজে পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা চলবে। সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে 3টি দাবি তুলে ধরা হয়েছে। এর আগে ইজতেমার জন্য রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল থাকলেও সন্ধ্যায় মহাখালী বিমানবন্দর সড়কের আমতলীতে অবস্থান নেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কে দেখা দেয় তীব্র যানজট। পরে রাত 7:45টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে কলেজের সামনে রাস্তায় অবস্থান নেন আন্দোলনরতরা। এই সময় মহাখালী গুলশান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে কয়েকদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।
এর আগে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা। শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারে আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে। জানান, সংস্কার বাস্তবায়ন করতে হলে একটাই উপায়, নির্বাচন। তিনি জানান, জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে হলে দ্রুত নির্বাচনের পথেই যেতে হবে। যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যাবে তত দ্রুত দেশকে আরও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় রাজধানীর কদমতলী থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। রবিবার বিকেলে এ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছিল তখন কেউ এ নিয়ে কথা বলেনি। যারা প্রতিনিয়ত সংস্কার করছেন তারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস করে তখন কিছুই বলেননি। সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি। যেই স্বৈরাচারকে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না। যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। আবারও জবাবদিহিতার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30 4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায়। আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না। কর্মশালায় বিএনপি নেতারা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ভালোভাবে জেনে জনগণকে সচেতন করতে পারবেন। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা,
প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে। আজকে এখানে কর্মশালা করলাম, এর পরবর্তীতে আর কোনো কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি ঘরে ঘরে এই যে রূপরেখা, এই 31 দফা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের কাজ করতে হবে। 31 দফা, সেই দফাকে বাস্তবায়ন করার জন্য এই দেশের জনগণকে সম্পৃক্ত করে আজকে দেশকে পুনর্গঠন করে আগামী দিনে দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। রবিবার সন্ধ্যে 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে যাবার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল 3:30টার দিকে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন। সেখানে সাইডলাইনে কিছু বিষয় আলোচনা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত মা বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াশিংটন যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরুভাই আছেন, বাকিটা খসরুভাই বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার, এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। হ্যাঁ, জায়মা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। হ্যাঁ, জি, তারেক সাহেব যেতে পারছেন না, উনি জায়মা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। মংলা বন্দরকে অঞ্চলে বাণিজ্যিক হাব বানাতে প্রায় $350 মিলিয়ন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এই বন্দরের উন্নয়নে কিছু অবকাঠামো সহ কন্টেইনার সুবিধা বাড়ানো দরকার হবে। রাজধানী শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 12,532 কোটি টাকার 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতিবাজ দেশীয় ঠিকাদার যাতে জায়গা না পায় বিষয়টি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। এলএনজি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনের উপর জোর দেওয়া হয় একনেক সভায়। এজন্য বাপেক্সকে শক্তিশালী করতে প্রয়োজনে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে বাজেট নিয়ে পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। জানান, ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার 18%। জাতিসংঘের এলডিসি থেকে বেরোতে সময় বাড়ানোর আপিলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যা শেখ হাসিনা ধ্বংস করেননি। ব্যাংক খাতকে পর্যন্ত অপরাধীদের স্থানে পরিণত করা হয়েছিল। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলে পণ্যের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, কর ফাঁকির কারণে রাজস্ব আয় কম, তাই বাধ্য হয়ে বিদেশ থেকে ঋণ নিতে হয়। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। হাসিনা সরকারের আমলে মূল্যস্ফীতির চাপে এক প্রকার দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে মূল্যস্ফীতি এখনো 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করা হয়। মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। এরকম একটা মার্কেট স্ট্রাকচার চলতে পারে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। একইভাবে
বিজনেসম্যান এখানে যারা রয়েছেন, আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায়, ইভেন একদম দুইটা শব্দ দিয়ে বলি, সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে হয় কিছুটা কমানো উচিত। গত সরকারের সময় এরকম হয়েছিল যে কোনো জবাবদিহি নাই, কোনো রকম স্বচ্ছতা নাই, এবং তার কোনো কারোর কাছেই কোনো ধরনের চাঁদাবাজি বাড়তে থাকে যদি, তারপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত অনির্দিষ্টভাবে সব কিছু বেড়ে যাচ্ছে, লুটপাট এবং চাঁদাবাজি। সেই সরকার পতনের পরে এটা তো স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তাহলে তো জিনিসপত্রের দাম কমে আসবে, চাঁদাবাজিটা তো নাই। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সরকার চলে গেল কিন্তু, এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন নিয়মিত করদাতাদের বিরক্ত করা হবে না, খোঁজা হচ্ছে নতুন করদাতা। আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধু বান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মে হাসিনা সরকার প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে দিয়েছে, এজন্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করব এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত, আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে, মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায়, তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। গোলাম মনিউল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসী মঙ্গল কামনা করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয়েছে মুসল্লিদের, ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাক্তীর, পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত, চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল ৯টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ, জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা, পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তান বলের থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি, ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের, ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ের সমস্যা জিয়ে রেখে এনজিও ব্যবসার অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেছেন, পাহাড় আর সমতল সব জায়গার সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। স্বাধীনতার পর থেকে পার্বত্যাঞ্চলে ক্ষমতালোভীদের কারণেই যত অশান্তি বলে মন্তব্য করেছেন
বক্তারা। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের 1/10 আয়তন জুড়ে 3 পার্বত্য জেলা। স্বাধীনতার পর থেকেই কখনো অশান্ত, কখনো শান্ত পাহাড়ি জনপদ। 13,295 বর্গ কিলোমিটারের জনপদে শান্তি ফেরাতে অনেক নীতি নেওয়া হলেও কার্যকর হয়নি তেমন কিছু। বিদ্যমান পরিস্থিতিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা করে বাংলাদেশ প্রফেশনালস। সভায় বক্তারা তুলে ধরেন পার্বত্য সমস্যার পেছনের কারণগুলো। বলেন, সব সরকারের আমলেই পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় তার ভাইয়ের মাধ্যমে তিনি এই শান্তি চুক্তি তৈরি করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যেহেতু বৈষম্য দূর করতে চান, আপনারা এই চুক্তি বাতিল করুন। আজকে সেখানে বাঙালিরা কেন জমি কিনতে পারবে না? আজকে কেন তারা সেখানে সমান অধিকার পাবে না? আপনি সমতলের পাহাড়িদের যারা আছেন, উপজাতি যারা আছেন, তাদের জন্য আবার আলাদা মন্ত্রণালয়ের দাবি তোলা হচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি ফেরানোর নামে বিগত স্বৈরাচার সরকার অশান্তি সৃষ্টি করে রেখেছিল উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়িদের জোর করে বাঙালি বানানোর সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় ভুল। শেখ মুজিবুর রহমান প্রথম একটা ভুল করেছিলেন, যে পাহাড়িদেরকে বাঙালি বানানোর একটা জোর প্রচেষ্টার অংশ করেছিলেন। তার মেয়ে আরেকটা ভুল করেছেন, যে শান্তি প্রতিষ্ঠান নামে মূলত সেখানে বাঙালি এবং পাহাড়িদের উপেক্ষা করে একটা গোষ্ঠীকে, চাকমার একটা অংশকে সন্তু লারমার নেতৃত্বে তাকে দিয়ে একটা শান্তি চুক্তির নামে মূলত পাহাড়ে একটা অশান্তি তারা তৈরি করেছিল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 7 সিস্টার্স নিয়ে আমরা যেমন নাক গলাই না, তেমনি পার্বত্য অঞ্চল নিয়েও প্রতিবেশী দেশের নাক গলানো উচিত নয়। পার্বত্য অঞ্চলে শুধুই তারা থাকবেন, অন্যরা কেউ থাকতে পারবে না, এই দৃষ্টিভঙ্গি নানা প্রকারের সংকট তৈরি করতে পারে। আমার পার্শ্ববর্তী দেশের 7 সিস্টার্স বলে কিছু ঘটনা আছে। তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো তখন আপনারা তো অখুশি হবে। পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পাহাড়ের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে না দেয়ার হুঁশিয়ারি দেন তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানিয়েছেন, রাষ্ট্র যখনই সংকটে পড়েছে তখনই বারবার জিয়া পরিবার হাল ধরেছে। রবিবার নরসিংদী রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সামরিক বাহিনীর একজন মধ্যম সারির মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে একটি সেক্টরের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। এই সময় বিগত সরকারের সমালোচনাও করেন বিএনপির এই নেতা। চট্টগ্রাম বন্দরে পোর্টল্যান্ড নামের একটি প্রতিষ্ঠানের জাহাজ থেকে 3,56,000 লিটার চোরাই তেল এমটি ডলফিন 19 নামে আরেকটি জাহাজে পাচারের সময় 2টি জাহাজে আটক করেছে কোস্টগার্ড। বর্তমানে জাহাজ দুটো কুতুবদিয়ায় নোঙ্গরত আছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পানামা পতাকাবাহী এমটি ডলফিন 19 নামের জাহাজ পাকিস্তান থেকে মোলাসেস দ্রব্য নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে যাবার কথা থাকলেও জাহাজটি গোপনে চট্টগ্রামের বহির্নোঙ্গরে এসে অবৈধভাবে পোর্টল্যান্ড নামের একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 3,56,000 লিটার জ্বালানি তেল সংগ্রহ করেছে। এক পর্যায়ে বেআইনিভাবে তেল সংগ্রহ করায় কোস্টগার্ড সদস্যরা জাহাজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। পরে পোর্ট এবং কাস্টমস থেকে বাংকারিংয়ের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজ দুটিকে আটক করা হয়। জানা গেছে, পোর্টল্যান্ড প্রতিষ্ঠানটির মালিক ফেনীর ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং তার তেল সরবরাহকারী ওটি ইউনিয়ন জাহাজটির মালিক বরিশালের সাবেক মেয়র খোকন সেনিয়া বাতের। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জাতীয় দলে 1 বছর সহ 8 বছর 8 মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। বিসিবির সম্মানজনক পদ থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন সাবেক এই ক্রিকেটার। ভবিষ্যৎ পরিকল্পনায় ফিরতে চান কোচিংয়ে। সিলেক্টর ক্যারিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা ক্যারিয়ার হওয়ার জায়গা না।
3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদি আবার 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে। সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই, যদি কোচিং করাতে চাই আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে যে কোচিং ক্রিকেট বোর্ডে রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের জুলাই আন্দোলনে আহতরা, ফ্যাসিবাদের দোসরা আমলারা আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বলেন শিক্ষা উপদেষ্টা, বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা, আন্দোলনে অনড় শিক্ষার্থীদের। সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট আরও বাড়বে বলেছেন তারেক রহমান। প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পথে ফখরুল খসরু, লন্ডন থেকে যাবেন জায়মা রহমান। আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ, তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।